আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়। শাসক দুর্বল হলে তার মধ্যে মুনাফিকই প্রবল আকার ধারণ করে এবং তিনি নিজে আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার নৈতিক শক্তি থাকে না এবং তার শাসন আমলে দুর্নীতি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। যে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ সক্রেটিস, যে এমন একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা উল্লাস নৃত্য করবে, যখন সবচেয়ে মূর্খ যে লোকটি সেটি ক্ষমতার চেয়ারে বসে থাকবে, জ্ঞানীরা বা পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে। তো এই যে মোহাম্মদ সক্রেটিস, সেই বক্তব্যটি এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, ভারতের জন্য, সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবে সেই প্রসঙ্গের সঙ্গে শেখ হাসিনার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, ডক্টর শফিকের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আদৌ কোনো সম্পর্ক আছে কি আছে না, এটা নিয়ে আমার কোনো ইন্ডিকেশন নাই, চিন্তাই নাই। আমি কেবলমাত্র একটা ভাব সম্প্রসারণ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করব, যাতে করে আপনারা বুঝবেন যে শক্তিশালী মানুষ ক্ষমতায় বসলে কি হয় আর দুর্বল মানুষ ক্ষমতায় বসলে কি হয়। প্রথমে শক্তিশালী মানুষের সম্পর্কে বলে নিই, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের ভারতের দুজন শক্তিশালী শাসক ছিলেন, গিয়াসউদ্দিন বলবন আর সম্রাট আলাউদ্দিন খিলজি। গিয়াসউদ্দিন বলবন তিনি ২০ বছর ছিলেন প্রধানমন্ত্রী আর ২০ বছর ছিলেন সুলতান। আর তার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে, ইলতুৎমিশের জমানায় তিনি ছিলেন যে রাজকীয় গার্ড রেজিমেন্ট রয়েছে, এখন বাংলাদেশে যেভাবে এসএসএফ আছে, এই রাজকীয় গার্ড যে আছে, প্রাসাদরক্ষী, সম্রাটের দেহরক্ষী, সেই বাহিনীর প্রধান। এখন বাংলাদেশে ধরেন এসএসএফের একজন মেজর বা পিজিআরের একজন কর্নেল বা এসএসএফের যিনি প্রধান রয়েছেন একজন মেজর জেনারেল, তাদের দাপটে আপনারা তটস্থ থাকেন না। এমনকি যিনি এসএসএফের প্রধান হন, পুরো সেনাবাহিনীর মধ্যে তার একটা কর্তৃত্ব থাকে। এই মুহূর্তে যিনি এসএসএফের প্রধান আছেন, নিঃসন্দেহে তার ক্ষমতা কোনো অংশে কম নয়, বা ডিজিএফের প্রধান যিনি আছেন তার ক্ষমতা কোনো অংশে কম নয়। তো আমি গিয়াসউদ্দিন বলবনের কথা যখন বলছি, তখন দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন সুলতান ছিলেন তখন গ্রেটার ভারত, আজকে যে ভারতবর্ষ তার বেশিরভাগ অংশ, আজকে যে পাকিস্তান, লাহোর, সিন্ধু বেশিরভাগ অংশ, আফগানিস্তানের বিরাট অংশ, এবং এই বাংলা ইলতুৎমিশের অধীন ছিল। তো বুঝেন সেই ইলতুৎমিশের এসএসএফ কত বড় ছিল। সেই এসএসএফের প্রধান ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার সারাটা জীবন তিনি সৎ ছিলেন এবং খুব কঠোর ছিলেন। এতটা কঠোর ছিলেন যে তিনি যখন সুলতান ছিলেন, কোনো আমির উমরা মানে কোনো মন্ত্রী মিনিস্টারকে তিনি যদি ডাকতেন, ধমক দিতেন, চোখ গরম করতেন, তার চোখের দিকে তাকিয়ে অনেক মন্ত্রী এমপি প্রকাশ্য রাজ দরবারে প্রস্রাব করে দিতেন। ইতিহাসে লেখা আছে, পড়ে দেখুন। আলাউদ্দিন খিলজির অবস্থা একই, তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, কিন্তু তার যে বীরত্ব, তিনি সেই মঙ্গল বাহিনীকে একাধিকবার ঠেকিয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষের যে কোর্স অফ অ্যাকশন তিনি পরিবর্তন করে ফেলেছেন। তিনি যদি না থাকতেন, এই ভারতবর্ষের অবস্থা সেই বাগদাদের মতো হতো। হালাকেও আক্রমণ করার পর যেভাবে বাগদাদ তছনছ করা হয়েছে, দিল্লিও ঠিক সেইভাবে তছনছ করা হতো। পুরো মঙ্গল আক্রমণকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। ইলতুৎমিশ তদ্রূপ, তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না, যুদ্ধ করেননি, শুধুমাত্র বুদ্ধি দ্বারা, কূটনীতি দ্বারা তিনি পুরো চেঙ্গিস খানকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। তো এই দুজন মানুষ, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি, তারা তাদের যে কঠোরতা দ্বারা, নিষ্ঠুরতা দ্বারা রাজ্য শাসন করেছেন, বহু হত্যা করেছেন, বহু মানুষকে তছনছ করে দিয়েছেন, এবং মানুষের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছেন। একবার বাদশাহ আলাউদ্দিন খিলজি তিনি তার চিফ জাস্টিসকে ডাকলেন, প্রধান বিচারপতিকে ডাকলেন, এবং প্রকাশ্য রাজদরবারে তিনি একটা ফতোয়া জানতে চাইলেন। তো চিফ জাস্টিস খুব রসিক মানুষ ছিলেন, তিনি আলাউদ্দিন খিলজির ইত্তেলা পেয়ে আর রাজদরবারে এলেন, তারপর বিষয়টি শুনলেন, তারপর তিনি বললেন যে জাহাপনা, অনুমতি দিলে
এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার আগে আমি কিছু একটি বাক্য উচ্চারণ করতে চাই। তবে যে বলুন। তো চিফ জাস্টিস বললেন যে মনে হচ্ছে যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে। আমি টের পাচ্ছি যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে, আমার মৃত্যু খুব সন্নিকটে। তো এই কথা শুনে বাসায় হেসে দিলেন। বলে, কেন আপনার এটা মনে হচ্ছে? বলে, এমন একটা জটিল বিষয় আপনি আমাকে ডেকেছেন, আমি যদি কথা বলি, মিথ্যা কথা বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার হলকম চেপে ধরবেন। আর যদি সত্য কথা বলি, তাহলে আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দেবেন। এখন আমার কি করা উচিত আপনি আমাকে বলে দেন। আজরাইল বসে আছে। তখন বাদশাহ হেসে দিলেন। বাদশাহ হেসে দিয়ে বললেন, আলাউদ্দিন খিলজি হেসে দিয়ে বললেন যে, আপনি সত্য বলুন, আপনার সেই সত্য যত নির্মম হোক, আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব না। দ্যাট ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, চিফ জাস্টিস এবং সম্রাটের মধ্যে এই বক্তব্য। তো সেই ইতিহাস তৈরি করে গেছে প্রায় 22 বছরের শাসন আমলে, যেখানে তার শাসনের সে আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে চালের মূল্য যা ছিল, দিল্লিতে একই চালের মূল্য ছিল। দুধ, চিনি, আটা, ময়দা একই মূল্যে বিক্রি হতো। তার রাজ্যের সর্ব জায়গাতে এক চুল এদিক ওদিক হতো না। মাপে কেউ কম দিবে কল্পনাই করা যেত না। কত আগে? আলাউদ্দিন খিলজি, আজ থেকে প্রায় সেই 700 বছর আগে। আর আমরা এত আধুনিক হয়ে এখনও দুধে ভেজাল দেয়া, মাছে ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া আমরা কমাতে পারছি না। তো এই যে শক্ত মানুষের শাসন পৃথিবীতে অনেক ইতিহাস তৈরি করে গেছে। আর দুর্বল শাসন, যখন শাসক খুব দুর্বল হয়ে যায় তখন কি হয়? দিল্লিতে যে কজন দুর্বল শাসক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরে তার ছেলে মোহাম্মদ বিন তুগলক হলেন। তো মোহাম্মদ বিন তুগলক এরকম পাগলা রাজা ছিলেন, ভীষণ রকম পাগল। তিনি আলাউদ্দিন খিলজি বা গিয়াসউদ্দিন বলবনের সাথে তুলনীয় নয়। এক অদ্ভুত শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন। তো যাই হোক, সেই তার মৃত্যুর পরে কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তার এক আত্মীয়, চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক, তাকে এনে সিংহাসনে বসানো হলো। ব্যক্তিত্ব দুর্বল, তারপরে চেহারা গোলগাল, এরপর লোভী, যত রকম মানুষের যে চরিত্র রয়েছে, চরিত্রহীনতার যা কিছু রয়েছে, সব কিছুই সেই ফিরোজ শাহ তুগলকের মধ্যে ছিল। ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় বসার পর তিনি প্রথমে যেটা মনে করলেন সেটা হলো, আমাকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদেরকে কুনির্জানা দেখাবে। তিনি রাজ্যের যত আমির উমরা তাদেরকে ডেকে আনলেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দিলেন। প্রকাশ্য রাজদরবারে বারবার বললেন যে এরাই আমার নিয়োগকর্তা। যারা এই সকল নিয়োগকর্তার বিরুদ্ধে, তুর্কি আমির উমরাদের বিরুদ্ধে কথা বলবে, তারা আমার শত্রু, তাদেরকে আমি মেরে ফেলব। ফলে কি হলো? পুরো রাজ্যে শুরু হলো বিশৃঙ্খলা। আজকে আমরা যে মবের দেখছি, এই মব ফিরোজ শাহ তুগলকের জামানাতে শুরু হয়েছিল। আমরা যে তুগলকি কাণ্ড বলি, সেটা ব্যক্তি তুগলকি কাণ্ড হলো বাদশাহ, যাকে বলা হয় সুলতান গিয়াসউদ্দিন তুগলকের কর্মকাণ্ডকে বলা হয় তুগলকি কাণ্ড। আর রাষ্ট্রে যদি তুগলকি কাণ্ড ঘটে, সেটি হলো ফিরোজ শাহ তুগলকের ঘটনা। তিনি সুন্দরী রমণী পেতে চান, এই জন্য তিনি নিজে ঘুষ দেওয়া শুরু করলেন। সম্রাট নিজে বা সুলতান নিজে কার ঘরে সুন্দরী রমণী আছে সেই খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন মহলের যারা পাইক পেদা রয়েছে তাদেরকে তিনি ঘুষ দিতেন। কার ঘরে সুন্দর ঘোড়া আছে সেই ঘোড়া কেনার জন্য, পাওয়ার জন্য তিনি ঘুষ দেওয়া শুরু করলেন। এটা ইতিহাসে লেখা, ব্যক্তিগত কথা নয়। তো তিনি একবার কি করলেন, যেটি ইতিহাসে লিখেছে, সেটা তার একজন মন্ত্রী বা সেনাপতি, তার একটি অসাধারণ সুন্দর ঘোড়া ছিল। সেই ঘোড়াটা তার খুব পছন্দ হলো। তো অনায়াসে তিনি সেই ঘোড়াটা অধিকার করতে পারতেন, নিয়ে নিতে পারতেন। কিন্তু সেটি না করে তিনি করলেন কি, সেই সেনাপতির যে আস্তাবল রক্ষক, তাকে তিনি ঘুষ দিলেন। সেই আস্তাবল রক্ষক সেই ঘোড়াটাকে পাগল বানিয়ে ফেললো বা অসুস্থ বানিয়ে ফেললো, বা সেই ঘোড়া সম্পর্কে সেই তার মালিকের মন বিষিয়ে ফেললো। এরপর সেই আস্তাবল আস্তাবল রক্ষক যিনি রয়েছেন, তিনি সেই ঘোড়াটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। সেনাপতি সেটাকে ছেড়ে দিল, আর সম্রাট সেটাকে কিনে নিল। এই ছিল ফিরোজ শাহ তুগলকের দুর্নীতির আর চরিত্রহীনতার, দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ, যা কিনা পুরো রাষ্ট্রকে একটা মবের রাজ্য বানিয়ে দিয়েছিল। তো এই হলো যাকে বলা হয়
যখন একটা শাসক খুব দুর্বল হন। তো সেই দুর্বল শাসন যখন হয় তখন বিভিন্ন পদ পদবীতে পাগল টাইপের লোক বসে যায়। মন্ত্রী পাগল হয়, এমপি পাগল হয়ে যায়, তারপরে সেনাপতি পাগল হয়ে যায়, রীতিমতো চারিদিকে একটা পাগলামি। এবং যখন এই ধরনের পাগলামি হয়, শাসকরা যখন পাগল হয়ে যায়, তখন সেখানে দক্ষিণ পন্থা খুব জেগে যায়। মানে ধর্মবিশ্বাস, যে কোনো ধর্মবিশ্বাস এটি প্রবল আকার ধারণ করে। যেমন ধরেন গিয়াসউদ্দিন তুগলক যখন ক্ষমতায় ছিলেন, তখন তার ছেলে মোহাম্মদ বিন তুগলক, যার ডাকনাম ছিলেন জুনা খান, তো তিনি পাগলামি করতেন। কেমন পাগল ছিলেন, তিনি একবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে বসে থাকতেন, আবার ঘুরে বেড়াতেন খালি গায়ে বিভিন্ন জায়গাতে। আবার তিনি যখন খলিফা হলেন বা তিনি যখন শাসক হলেন, তখন বাগদাদ থেকে একজন লোক এলো, যিনি কিনা সর্বশেষ যে উচ্ছেদকৃত শাসক খলিফা মুনতাসিম বিল্লাহ, তার দুঃসম্পর্কের আত্মীয়। এখন বাগদাদের খলিফার বংশধর, মানে যাদের রক্ত পবিত্র, যারা কিনা বেহেশতের সার্টিফিকেট দেন, বেহেশতের টিকিট দেন, ওই জমানাতে মধ্যযুগে এটাই ছিল যে বাগদাদের খলিফারা জাস্ট একটা সার্টিফিকেট ইস্যু করে দিতেন এবং ওটা মাথায় নিয়ে পৃথিবীর তাবৎ শাসকরা নিজেদেরকে সেই আল্লাহর প্রতিভু, আল্লাহর খলিফা হিসেবে নিজেদেরকে মনে করতেন। তো এরকম একজন পবিত্র মানুষ রাজ্যে আসছে, এবং এটা নিয়ে তিনি যে পাগলামি করেছেন, ইবনে বতুতার বইতে আপনি পড়ে দেখেন কি ধরনের পাগলামি, হাসতে হাসতে আপনি মরে যাবেন। এবং ইবনে বতুতা বেশ কিছুদিন মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে তিনি দিল্লির চিফ জাস্টিস ছিলেন। তো কাজে তিনি যে বর্ণনা করেছেন, সেই বর্ণনার একটি অংশটা হলো যে যখন তিনি জানলেন, তখন তার সঙ্গে দেখা করার জন্য তিনি পায়ের জুতো খুলে ফেললেন। এবং তিনি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটাতে তিনি চিন্তা করলেন যে এই লোকের কাছে তার হেঁটে হেঁটে দিয়ে যাওয়া বেয়াদবি হবে। তখন তিনি হাঁটুর উপর ভর করে মাথা নুয়ে তিনি সেই পশু যেভাবে এগুতে থাকে ওইভাবে তিনি এগুতে থাকলেন। চার পেয়ে প্রাণীর মতো তিনি সেই বাগদাদ থেকে আগত খলিফা মুনতাসিম বিল্লার দুঃসম্পর্কের আত্মীয় তার কাছে গেলেন। তার জন্য তার নিজের যে প্রাসাদ, সবচেয়ে অভিজাত যে প্রাসাদ, সেই প্রাসাদটা ছেড়ে দিলেন এবং তার নিজের জন্য যে সকল বিত্ত বিলাস বৈভব ছিল, তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা তিনি আয়োজন করলেন। ফলে পুরো রাজ্য রীতিমতো একটা পাগলের কারখানা গড়ে উঠল। এবং এই সুযোগে যে ধর্মীয় উগ্রবাদ ভারতবর্ষে চালু হলো, সেই উগ্রবাদের বিষ বাষ্প একেবারে সম্রাট জাহাঙ্গীরের জামানা পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে তছনছ করে ছেড়ে দিয়েছে। ওই সময় সেই উগ্রবাদ, মানে সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় যে দক্ষিণ পন্থার উদ্ভব হয়েছিল, সেটার বিস্তার একেবারে জাহাঙ্গীরের জামানা পর্যন্ত ছিল। পরবর্তীতে নূরজাহান যখন প্রভাবশালী হয়ে পড়ল, তখন এটা ধীরে ধীরে কমতে থাকে এবং আওরঙ্গজেবের সময়টাতে এটা একটা নিউট্রাল পর্যায়ে চলে আসে। যেভাবে ইংল্যান্ডে খুব চার্চ শক্তিশালী হয়েছিল, মানে রাজা যদি শুল্ক আরোপ যেভাবে করতে পারত, ঠিক সেভাবে রাষ্ট্রীয় সকল কর্মে খ্রিস্টানদের যে ধর্মগুরু যারা ছিলেন, পোপ, তার ক্ষমতা অনেক অনেক বেশি ছিল। পোপ ইচ্ছা করলে অনেক রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতেন। এরকম ভারতবর্ষ কিন্তু সেই উগ্রবাদ, ইসলামী উগ্রবাদ, ধর্মবাদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল এরকম দুর্বল শাসনের অধীনে, পাগলা রাজাকার অধীনে। তো যখনই এরকম দেখবেন যে কোনো একটা দেশে মানুষ বস্তুর সাথে অবস্তুগত বিষয় বেশি পছন্দ করে, তারপর কামনা, বাসনা, স্বপ্ন, এই তিনটি জিনিস মানুষের যে পার্থিব বিষয়, পরিশ্রম, অর্থ, বৃত্ত, ব্যবসা বাণিজ্য, এইগুলোর চাইতে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ধর্মাচরণ, এই জিনিসগুলো মানুষের জন্য মুখ্য হয়ে যায়। তারা মনে করে এর মধ্যেই তাদের মুক্তি। ধরে নেবেন যে সেখানে দুর্বল শাসন চলছে। এবং যখন ধর্মগুরুরা সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, তারা সিংহাসনের প্যারালাল একটি শক্তি তৈরি করে ফেলে এবং মানুষদেরকে জমিনের পরিবর্তে আসমানের দোহাই দেয়। মানুষদেরকে জীবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে বেশি, এবং বাস্তব জীবনের চাইতে মরে যাওয়ার পরে যে জীবন, এই জীবনটাকে গুরুত্ব
এমনভাবে দেওয়া হয় যেন মানুষ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু তসবি নিয়ে হায় আল্লাহ, হু আল্লাহ এ সকল কথা বলে তারা বেশি শান্তি পায়, এরকম একটা প্রচারণা চলতে থাকে। অথচ প্রায় সকল ধর্মে বাস্তববাদী হওয়ার যে বিধান রয়েছে, কাজ করার যে বিধান রয়েছে, নিজের পেটে যা কিছু ঢুকানো হয় বা নিজের মুখের মধ্যে যা কিছু ঢুকানো হয় ওটা আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। এগুলো মানে কারো দান, কারো দয়া, কারো দাক্ষিণ্য, কারো লুটপাট, কারো টোল, চাঁদাবাজি, সেটা মানে ভেস্তের টিকিট বিক্রি করে হোক বা ওই মানে ইজারাদারের টিকিট বিক্রি করে হোক, আপনি যে কোনোভাবে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন করছেন, এটা যে কোনো ধর্মে, ইসলামে তো একেবারে 100% নিষিদ্ধ। এই যে কাজগুলো, এইটাকে বলা হয় দক্ষিণ পন্থার উত্থান। এই উত্থান ফেরাউন জামানাতে হয়েছে, এটা কারুনের জামানাতে হয়েছে, এ উত্থান হিটলারের জামানাতে হয়েছে, এ উত্থান মুসলিনের জামানাতে হয়েছে। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো চক্র, একটা চক্রের মতো, সার্কেল, একটা সার্কেলের সাথে আরেকটা সার্কেল জড়িত, এবং একটা শুরু হলে অনিবার্যভাবে আর একটা এসে যায়। দুর্বল শাসকদের দুর্নীতি আসবে, দুর্নীতি আসলে এরকম ধর্মভিত্তিক রাজনীতি আসবে, ধর্মভিত্তিক রাজনীতি আসলে এরকম একটা ইলিউশন চলে আসবে, এবং পুরো সমাজে একটা পাগলামো, রীতিমতো পাগলামো, তুগলকি কাণ্ড রীতিমতো রেওয়াজে পরিণত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পরদিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, একইভাবে আমাদেরকে বলতেই হবে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে, অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে, অনেকেই তেমনটা মনে করছেন। তাহলে কারা ঘটালো এই কাজটি? ওসমান হাদি কাদের টার্গেটে পরিণত হলেন? সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে, নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবাপন্ন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মনোভাবাপন্ন অনেক দল, অনেক সংগঠন রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে? যেটি ঘটুক না কেন, ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে এটি স্পষ্ট। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের সদস্যরা জরুরি বৈঠকে বসেন, কি করা যায়, কি করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। দেখুন, সরকারের পক্ষ থেকে দাবি করার আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, উন্নত করার চেষ্টা করা হয়নি, যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াশ, এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। অনেকে ব্লাডশেড, বড়সড় ব্লাডশেডের আশঙ্কা করছিলেন। ওসমান হাদি কি তারই সিমটম? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। তিনি বলছেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন, জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। জামায়াতের আমির বলছেন, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না, বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে, কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির। এখন তো আর এই মুহূর্তে আওয়ামী লীগ তো রাজপথে নেই যে তারা ফ্যাসিজম কায়েম করবে বা ফ্যাসিজম কায়েমের জন্য তাদের সামনে উর্বর ভূমি রয়েছে। তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা, নতুন করে কারা ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, এবং আমরাও বুঝতে পারছি। আরেকটু খুলাসা করা যাক, ঢাকা 8 আসনের প্রার্থী বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, তিনি হসপিটালে গিয়েছিলেন ওসমান হাদিকে দেখতে, যেহেতু শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী, সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। তো মির্জা আব্বাস যখন
হাসপাতালে গেলেন তাকে দেখতে, তখন তাকে দেখে ইনকিলাব মঞ্চের সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। কেন দিচ্ছিলেন? এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। তারপরও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন। আসলে আরো একটু স্পষ্ট হই, জামাতে আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। কি লিখেছেন? ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আর কিছু বোঝা বাকি থাকে? কাদেরকে বোঝানো হচ্ছে? জামাত শিবিরের পক্ষ থেকে। আবার আরো অনেক ধরনের পক্ষ আছে, আমি আসছি। মহিউদ্দিন কাশেমী নামে একজন লিখছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতা কর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমী, তিনি বলছেন ওসমান হাদির কিছু হলে, মানে তিনি ধরেই নিয়েছেন যে হাদি বাঁচবেন না, তার কিছু হলে ঢাকা ৮ আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চায়। আচ্ছা, এটা তো গেল বিএনপির উপরে দায় চাপানোর এক ধরনের চেষ্টা। এবার আসুন সরকারের উপদেষ্টা পরিষদের কেউ কেউ কি বলছেন। আগ বাড়িয়ে মোস্তফা সরওয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন, তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদেরকে দিতে হবে। ওসমান হাদি নিজেও জানিয়েছিলেন যে তাকে নানান ধরনের, তার নাম্বারে অনেক ধরনের ফোন আসছে, হুমকি আসছে। ভারতীয় কিছু নাম্বার রয়েছে, ভারতীয় নাম্বার ভারত থেকেও আসতে পারে, আবার ভারতের নাম্বার বা অন্যান্য দেশের নাম্বারও তো বাংলাদেশে বসে এখন ইউজ করা যায়, তাই না? ধরে নিলাম সত্যি সত্যি এই সব জায়গা থেকে হুমকি এসেছে। মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা পরিষদ সদস্য হয়ে কিভাবে আগ বাড়িয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন? তিনি কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব দেন? পদবি টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আচরণ করতে পারেন, আবারও তার প্রমাণ দিলেন। মানে সরাসরি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য পদে থেকে এই ধরনের মন্তব্য তিনি করছেন। আবার কেউ কেউ বলছেন ওসমান হাদির কিছু হলে এই শহর গুড়িয়ে দেওয়া হবে, ইনকিলাব জিন্দাবাদ। কারো কারো আইডি থেকে আবার এ ধরনের পোস্ট আসছে। ওসমান হাদিকে দিয়ে ম্যাটুক্লাস ডিজাইন 2 শুরু করেছে ইউনুস গং। যেমন আবু সাইদ আওয়ামী লীগের ম্যাটুক্লাস ডিজাইন 1 এবং বিএনপি যত দেরিতে বুঝবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী রায়হান ফরিদ, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, শুনলাম চরম অসভ্য নোংরা বেয়াদবটা গলিবিদ্ধ, ম্যাটিকুলাস ডিজাইনারদের ডিজাইন এখনো কিন্তু শেষ হয়নি। আবার কেউ লিখছেন, আসিফ মাহমুদের অস্ত্রের মজুদের সন্ধান না করেই তফসিল ঘোষণা, এমন কিছু তো ঘটবেই। কি বুঝলেন? বোঝার আছে অনেক কিছুই, এবং অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, এটুকু আমাদেরকে বলতেই হচ্ছে। এবং এটুকুও আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই, যেভাবে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে পরিবেশের মধ্য দিয়ে, সেটা নিঃসন্দেহে গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, এটুকু আমরা মনে করি। দেখুন, এই নির্বাচন বানচালের জন্য সবাই ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে, ওপেন বক্তব্য দিচ্ছেন। জামাতের আমির তো বলে রেখেছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তা নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে, এবং তারাও একাধিকবার বলেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। দেশের যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন তারা চায় না দ্রুত। এনসিপি বলেছে, এই ধরনের মন্তব্য করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলে রাখা হয়েছে নির্বাচন প্রতিহত